আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে খুব চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে তোমাদের সাথে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটাকে তোমরা হর হামেশাই একেবারে সহজ ভেবে থাকো, আর সহজ ভেবে এটার প্রিপারেশন একেবারেই নিয়ে থাকো না, বা এর বেসিক নিয়মগুলো তোমরা আসলে জানো না, অথবা এই সহজ বিষয়কে অনেকেই আবার খুব কঠিন ভাবে নিয়ে থাকে, অনেকেই কঠিন ভাবে নাও তোমরা, যার জন্য হচ্ছে গিয়ে পরীক্ষার হলে আবার সঠিকভাবে অ্যান্সার করতে পারো না। সুতরাং আজকে আমরা ফ্লো চার্ট এবং রিয়ারেন্স এই দুটো টপিকসকে খুব সহজ ভাবে দেখবো, অর্থাৎ পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে সাথে তুমি কিভাবে বাসায় বসে নিজে বা ওভারঅল একটা সিস্টেমের মধ্যে দিয়ে এই দুটো টপিকসকে তোমরা শিখতে পারো, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমাদের এই ক্লাসটা কন্ডাক্ট হবে। সুতরাং এখনো যারা তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো নাই, খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও আজকের এই ক্লাসটা করে উপকৃত হতে পারে, তারাও যাতে এই ক্লাসটা সম্পর্কে জানতে পারে। সুতরাং খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, সেই সাথে সাথে হচ্ছে গিয়ে তোমার ফেসবুকের টাইম লাইনে আজকের ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। সেই সাথে সাথে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আসলে কেমন আছো, তোমাদের পড়াশোনা ওভারঅল সবকিছু কেমন যাচ্ছে, এটা আমাকে একটু কমেন্ট করে খুব দ্রুত জানিয়ে দাও। ওভারঅল তোমাদের সবকিছু কেমন যাচ্ছে। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আনিশা আরমিন যুক্ত হয়েছে, দেন তানিশা যুক্ত হয়েছে, আব্দুর রশিদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেন ওকে, দেন সুজয় স্যার, স্যার একটু জুম করেন, ওকে এটা জুম করতে হবে। দেন হচ্ছে অসংখ্য ধন্যবাদ। দেন এরপরে হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে আনিশা আমিন, বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেন হচ্ছে সাইফ উদ্দিন আছে, সাইফ উদ্দিন লাভ রিয়েক্ট দিয়েছে। আসিফ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম আফরোজ আলহামদুলিল্লাহ বলেছো, দেন আলহামদুলিল্লাহ। ওকে, আমিও ভালো আছি। ফারহানা সুলতানা ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ আলহামদুলিল্লাহ ভালো আছি। দেন আয়াত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আরো আমাকে অনেকেই সালাম দিয়েছো। দেন বাইজিদ ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম বলেছো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগর সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। দেন সেলিম ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যত বেশি সালাম দিচ্ছ তত বেশি সওয়াব হচ্ছে, এবং সালাম যিনি দিচ্ছেন তিনিও সওয়াব পাচ্ছেন, যিনি নিচ্ছেন তিনিও সওয়াব পাচ্ছেন। সুতরাং দ্যাটস আ গুড ওয়ে। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে আলোচনা করব রিয়ারেন্স এবং ফ্লোচার্ট নিয়ে। তো তোমরা রিয়ারেন্স এবং ফ্লোচার্ট যখন করতে যাও, রিয়ারেন্স এবং ফ্লোচার্ট কিন্তু তোমাদের রিয়ারেন্স ফ্লোচার্ট ছিল না, রিয়ারেন্স কিন্তু তোমাদের এসএসসি তে দিয়ে এসেছো, এবং রিয়ারেন্স করার সময় তোমাদের কাছে আসলে রিয়ারেন্সটা কেমন লেগেছিল এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এসএসসি রিয়ারেন্সটা তোমাদের কাছে কেমন ছিল? এটা কি খুব বেশি কঠিন ছিল, অনেক বেশি হার্ড ছিল, না অনেক বেশি সফট ছিল? মানে অনেক বেশি কঠিন ছিল না অনেক বেশি ইজি ছিল, অর্থাৎ অনেক বেশি হার্ড ছিল না অনেক বেশি ইজি ছিল? আমাকে একটু কমেন্ট করে জানাও তো এসএসসি রিয়ারেন্সটা তোমাদের কাছে কেমন ছিল, হার্ড ছিল না ইজি ছিল? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে আরো অনেকেই সালাম দিয়েছো, যারা আমাকে সালাম দিয়েছো সবার নাম আমি এখন বলতে পারছি না, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আঞ্জুমানা সালাম দিয়েছো। দেন হচ্ছে মাহিবা চৌধুরী সালাম দিয়েছো। সাইফুর রহমান সালাম দিয়েছো। ওকে, দেন হচ্ছে তাসমিয়া সালাম দিয়েছো। অনেকেই অনেকেই অসংখ্য ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে এইচএসসি তে আমরা রিয়ারেন্স আলোচনা করব, এর আগে এসএসসি তে যে আমরা রিয়ারেন্স পড়েছিলাম সেই রিয়ারেন্স তোমাদের কাছে কেমন ছিল? অনেক বেশি কঠিন ছিল না অনেক বেশি সহজ ছিল? অর্থাৎ রিয়ারেন্সে তোমরা কি সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছিলে, অথবা পূর্ণাঙ্গ নাম্বার কি পেয়েছিলে? অর্থাৎ রিয়ারেন্সে যে 10 নাম্বার ছিল তুমি কি 10-এ 10 পেয়েছিলে, না 10-এ 8 পেয়েছিলে, 7 পেয়েছিলে, অথবা তোমার কাছে ওভারঅল বিষয়টা কেমন মনে হয়েছিল আমাকে একটু কমেন্ট করে জানাও। অনেকেই বলেছো মোটামুটি ছিল, বলেছো হার্ড ছিল, মিডিয়াম ছিল, বলেছো ইজি ছিল, অনেক হার্ড ছিল। তার মানে এটা
স্টুডেন্টদের উপরে ভেরি করছে, অর্থাৎ কারো কাছে অনেক বেশি কঠিন ছিল, কারো কাছে অনেক বেশি সহজ ছিল। তাহলে অনেক বেশি কঠিন, অনেক বেশি সহজ, এগুলো হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। কারণ যার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ভালো ছিল, যে পুরো প্যাসেজটা পড়ার পরে বুঝতে পেরেছে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং, প্লাস হচ্ছে গিয়ে যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, গল্প লেখার মতো সক্ষমতা আছে, অর্থাৎ সে লাইনগুলোকে কোনটা কোন জায়গায় বুঝবে, কোন ঘটনাটা আগে আসবে, কোনটা পরে আসবে, সিকোয়েন্স গুলো যে বুঝতে পেরেছে তার জন্য কিন্তু সহজ ছিল। আর যে সিকোয়েন্স গুলো বুঝতে পারেনি তার কাছে পুরো হজবড় একটা অবস্থা ছিল। তাহলে রিয়ারেন্স কে প্রথমত সঠিকভাবে জানতে হলে তোমাকে যেটা করতে হবে, আমরা যে এইচএসসি তে রিয়ারেন্স গুলো পড়বো, সেই রিয়ারেন্স গুলোর সেন্টেন্স গুলোর বাংলা মিনিং জানতে হবে, বাংলা অর্থ জানতে হবে। যদি পুরো রিয়ারেন্সটার বাংলা অর্থ জানা থাকে তাহলে তোমার পুরো প্যারাগ্রাফটা সাজাতে সহজ হবে, অর্থাৎ তুমি সহজেই পুরো প্যারাগ্রাফটা সাজাতে পারবে। তাহলে প্রথম যে বিষয়টা আসে, পুরো রিয়ারেন্সটা পড়ার পরে তোমার বোঝার সক্ষমতা অর্জন করতে হবে, এটা বাংলা মিনিং বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, এটা সিকোয়েন্সলি সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলোই দেখবো। প্রথমত যদি দেখো, রিয়ারেন্স হচ্ছে কিছু এলোমেলো বাক্য সমূহকে এদের ঘটনাক্রম অনুযায়ী পুনঃসজ্জিত করা। পরীক্ষায় সাধারণত 8 থেকে 10টি বাক্য দেয়া থাকে, সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হয়। তাহলে রিয়ারেঞ্জের ক্ষেত্রে 10টা বাক্য দেয়া থাকবে, 10টা বাক্যকে শাফেল করে দেয়া থাকবে, উল্টো পাল্টা করে দেয়া থাকবে, আর তোমাকে কি করতে হবে, সেই 10টা বাক্যকে সাজিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অর্থাৎ 10টা বাক্যকে সিকোয়েন্সলি সাজিয়ে লিখে এরপরে ওই 10টা বাক্যের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর এটা যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে 10 নাম্বার দিয়ে দেবে। তবে এখানে একটা কঠিন একটা বিষয় আছে যেটা এসএসসি তে ছিল না, অর্থাৎ তুমি এসএসসি তে যদি একটা ভুল করতে তাহলে তোমার 2টো নাম্বার কাটা যেত। এটা আমরা সামনে দেখবো যে আমি যদি একটা ভুল করতাম, অর্থাৎ ধরো হচ্ছে গিয়ে আমি 3 নম্বরে হবে সি আর 4 নম্বরে হবে ডি, আমি সি এর জায়গায় ডি, ডি এর জায়গায় সি লিখলাম, তার মানে আমার 2টা ভুল হয়েছে, 2টা নাম্বার কাটা যাবে। বাট এইচএসসি তোমরা এই বিষয়টা জানো কিনা আমি জানি না, বাট তোমাদের এটা জানা জরুরি। এইচএসসি তে তোমার যেই অংশ থেকে সিকোয়েন্স ব্রেক হবে এখান থেকে পুরোটা কাটা যাবে, পুরো মার্কটাই কাটা যাবে। ধরো হচ্ছে গিয়ে তুমি তোমার ফার্স্ট মিস্টেকটা করেছো, ফার্স্ট ভুলটা করেছো 3 নম্বরে গিয়ে, অর্থাৎ প্রথমটা সঠিক ছিল, দ্বিতীয়টা সঠিক ছিল, 3 নম্বর থেকে তুমি একটা সিকোয়েন্স ব্রেক করে ফেলেছো, তাহলে এই 3 থেকে পুরো অংশটা কাটা যাবে। তার মানে 3 থেকে পুরো 7 নাম্বার 10 নাম্বার পর্যন্ত তোমার কাটা যাবে। তার মানে তুমি পরীক্ষায় মাত্র কয় নাম্বার পাবে, 2 নাম্বার পাবে। তাহলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জানা। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, ইন্টারে যদি তোমার কোনোভাবে সিকোয়েন্স ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু পুরোটা মারা পড়বা, অর্থাৎ পুরোটা কাটা যাবে, পুরো মার্ক একেবারে চূড়া হয়ে যাবে। সুতরাং এই ভুলটা কোনোভাবেই করা যাবে না, যার জন্য মোস্ট সেনসিটিভ একটা বিষয় এই অংশটা, অর্থাৎ রিয়ারেঞ্জের এই পার্টটা, যে কোনোভাবে যদি সিকোয়েন্স ব্রেক হয়ে যায় তাহলে ফুল নাম্বার চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটাকে একেবারে খুব মনোযোগ সহকারে, ডিপ মনোযোগ দিয়ে তোমাকে অবশ্যই পড়তে হবে, অর্থাৎ তোমার এখানে ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে। আর এজন্যই আজকের এই ক্লাসটা আমরা কন্ডাক্ট করবো একেবারে সহজে কিভাবে অ্যান্সার করা যায়, অর্থাৎ আমাদের সিকোয়েন্স গুলো যাতে কোনোভাবেই ব্রেক না হয় এই নিয়ম কানুন গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, রিয়ারেঞ্জ মূলত 3 ধরনের হয়ে থাকে। পরীক্ষায় যে রিয়ারেঞ্জ গুলো আসে সেই রিয়ারেঞ্জ গুলো মূলত 3 ধরনের হয়ে থাকে বা 3 ভাবে আসে। 1 নম্বর হচ্ছে গিয়ে ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জ। ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জ গুলো হচ্ছে যে ফেমাস লেখকরা আছেন, ফেমাস ব্যক্তিরা আছেন পৃথিবীতে, তাদেরকে নিয়ে, তাদের বায়োগ্রাফি নিয়ে রিয়ারেঞ্জ আসে। ম্যাক্সিমাম টাইমে তোমরা এটা দেখবে যে রিয়ারেঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একাধিকবার এসেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিকবার এসেছে, নীল আর্মস্ট্রংকে নিয়ে একাধিকবার এসেছে, অর্থাৎ পৃথিবীর বঙ্গবন্ধুকে নিয়ে এসেছে। তার মানে একাধিকবার যে ব্যক্তিদেরকে নিয়ে এসেছে সেই ব্যক্তিদের জীবনী তোমাকে একেবারে সুন্দরভাবে জানতে হবে। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেঞ্জ গুলো যদি পরীক্ষায় আমাদের আসে তাহলে এটার অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হয়, অর্থাৎ ইনফরমেশনের সিকোয়েন্সটা খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেঞ্জ গুলোর জন্য আমরা প্রথমে যে নিয়মগুলো ফলো করব, নিয়মগুলো, স্টেপগুলো ফলো করব, এগুলো আমরা দেখব। 2 নম্বরে হচ্ছে গিয়ে হিস্টোরিক্যাল ইভেন্ট বেসড রিয়ারেঞ্জ আসতে পারে, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা
কেন্দ্রিক রিয়ারেন্স আসতে পারে। যেমন হচ্ছে গিয়ে ধরো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে রিয়ারেন্স চলে আসলো, তাহলে স্বাধীনতার একটা যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা তোমাকে সাল ওয়াইজ, ডে ওয়াইজ, ডেট ওয়াইজ তোমাকে কাউন্ট করতে হবে। এটাকে তুমি কিভাবে কোহেশন কোহারেন্ট মেনটেন করবা এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল ইভেন্টস বা হিস্টোরিক্যাল ফ্যাক্টস বেসড রিয়ারেন্স। 3 নম্বর হচ্ছে গিয়ে ভাবনা বা চিন্তামূলক রিয়ারেন্স আসতে পারে। ভাবনা বা চিন্তামূলক রিয়ারেন্স গুলো হচ্ছে ধরো হচ্ছে কোনো একটা কনসেপ্ট, ইকুইটি অ্যান্ড ম্যানার্স নিয়ে তোমরা পড়েছো, ইকুইটি অ্যান্ড ম্যানার্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ইকুইটি কি, ম্যানার্স কি, ইকুইটি ম্যানার্স এর ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, কি প্র্যাকটিস হয় আমাদের সমাজে, আর এগুলো থেকে বেঁচে থাকার উপায়। তার মানে এই ধরনের রিয়ারেন্স গুলোকে বলা হয় ভাব বা চিন্তামূলক রিয়ারেন্স, দ্যাটস কল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বেসড রিয়ারেন্স। এবং এর সাথে আরেকটা রিয়ারেন্স অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ট্রেডিশনাল ফিবলস বা ট্রেডিশনাল স্টোরিজ গুলো আছে সেই স্টোরি বেস। অর্থাৎ আমরা যে অ্যালেগোরিক্যাল যে গল্পগুলো পড়েছি, রূপক যে গল্পগুলো পড়েছি, সেই রূপক গল্পের উপর ভিত্তি করে কিন্তু রিয়ারেন্স গুলো আসে। তোমরা হেয়ার অ্যান্ড টার্টাইলস এর গল্প কিন্তু অনেকবার পড়েছো, তার মানে এটা থেকে পরীক্ষায় আসতে পারে। তোমরা হচ্ছে গিয়ে অ্যান্ট আর ডাবস এর গল্পগুলো পড়েছো, এটা থেকে আসতে পারে যে ঘুঘু এবং পিঁপড়ার গল্প নিয়ে আমরা পড়েছি। আমরা হচ্ছে গিয়ে শিয়ালের, খ্যাক শিয়ালের অনেকগুলো গল্প পড়েছি, আমরা থার্স্টি ক্রোর গল্প পড়েছি। তার মানে এই অংশগুলো যেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স, আমরা যেগুলো হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে কি করি, আমরা এটা কমপ্লিটিং সেন্টেন্স না, এটা হচ্ছে আমরা কমপ্লিটিং স্টোরির জন্য যে ট্রেডিশনাল গল্পগুলো পড়ে থাকি, সেই ট্রেডিশনাল গল্পগুলো থেকেই কিন্তু আবার কি আসতে পারে, রিয়ারেন্স আসতে পারে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে রিয়ারেন্সের এই পার্টটায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা প্রথমে বললাম পার্সন বেসড প্রশ্ন হতে পারে, হিস্ট্রিক্যাল ইভেন্টস বেসড প্রশ্ন হতে পারে, ভাবনা বা চিন্তামূলক, দ্যাটস কল আইডিয়া বেস, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বেস, এবং ট্রেডিশনাল স্টোরি বেস। অর্থাৎ 4 ধরনের প্রশ্ন তোমরা পাবে। প্রথমত হচ্ছে গিয়ে যদি ব্যক্তির পরিচয় কেন্দ্রিক কোনো রিয়ারেন্স আসে, তাহলে এটার সঠিক অ্যান্সার গুলো আমরা কিভাবে দিব, বা আমরা পুরো প্যাসেজটা পড়ার পরে আমাদের যে অপশন গুলো দেয়া থাকবে সেগুলো পড়ার পরে এটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখবো, এর সিকোয়েন্সটা কি হবে, এটা যদি তোমরা একটু খেয়াল করো, তোমরা এই অংশটা খাতায় নোট করে রাখবে এবং যখন তুমি বাসায় বসে প্র্যাকটিস করবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে সেন্টেন্স গুলোকে সাজানোর চেষ্টা করবে। তাহলে দেখবে যে তুমি খুব সহজে পেরে যাচ্ছ, তোমাকে আর হেডেক নিতে হচ্ছে না। ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে গিয়ে রিয়ারেন্স পড়ার সময় যেটা করে, অনেকেই শুধু অ্যান্সার পড়ে যায়, অনেকে এভাবে মুখস্থ করে। কিভাবে মুখস্থ করে? CDF BG AI এরকম আর কি। অর্থাৎ পুরো অ্যান্সার শিটের যে উপরে যে বক্সে অ্যান্সারটা দেয়া থাকে এটাকে মুখস্থ করে। তার মানে তুমি এভাবে কয়টা অ্যান্সার মুখস্থ করবা? 2-3টে মুখস্থ করার পরই তো এটা তালগোল পাকায়া যাবে। তার মানে তুমি যদি গল্পগুলোর সিকোয়েন্স মেনটেন করা না শিখো, তুমি অ্যান্সার মুখস্থ করে জীবনেও পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। সুতরাং আমরা দেখবো এবার যে ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেন্স গুলো বা ব্যক্তিভিত্তিক রিয়ারেন্স গুলো যদি আসে আমরা এগুলো কিভাবে অ্যান্সার করব। দেখো, প্রথমে তুমি যেটা লিখবে কোনো একজন ব্যক্তির নাম, উপাধি বা পরিচয়। তাহলে আমাদের প্রথম 1 নম্বরের যে সেন্টেন্সটা আসবে সেই সেন্টেন্সটা আসবে কোনো একজন ব্যক্তির নাম আসবে, তার উপাধি আসবে, তার পরিচয় আসবে। অর্থাৎ তিনি কে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, ইটসেট্রা আসবে। অর্থাৎ তার জন্ম পরিচয়টা আসবে, তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, কোন স্থানে জন্মগ্রহণ করেছেন, এমনটা আসবে 1 নম্বর বাক্যে। দেন 2 নম্বর বাক্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তার জন্ম বা বংশ পরিচয়। প্রথমে আসবে তার নাম, উপাধি, পরিচয়। 2 নম্বরে আসবে তার বার্থ বা বংশ পরিচয় বা জন্ম পরিচয়। 3 নম্বরে যেটা আসবে তার বাল্যকাল এবং শিক্ষা। তার বাল্যকাল মানে একেবারে ছোট বয়সে, ধরো আমরা কাজী নজরুল ইসলামের কথা বলি, তাহলে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন। এটা তার জন্ম, তাকে দুখু মিয়া বলা হয়। এটা তার মানে ছোটবেলার একটা কাহিনী। কেন দুখু মিয়া বলা হয়? ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল এই জন্য। এরপরে বাল্যকালে তিনি হচ্ছে গিয়ে
তিনি হচ্ছে ওই যে কি করতেন, তিনি হচ্ছে গিয়ে তোমার বাল্যকাল থেকে গান বাজনা করতে ভালোবাসতেন বা গান গাইতে ভালো করতেন, লেটুর দোকানে বা লেটুর দলের সাথে বোধহয় ছিলেন, এরকম একটা কিছু আমরা একেবারে ছোটবেলায় পড়েছি, আমারও এখন সঠিকভাবে মনে নেই। তার মানে এরপরে 3 নম্বরে আসবে তার বয়হুড অ্যান্ড এডুকেশন। দেন 4 নম্বরে তার আসবে অ্যাডাল্টহুড, অর্থাৎ তিনি যৌবন বয়সে কিভাবে করেছেন। যেমন হচ্ছে গিয়ে ধরো তোমাদের এখন যদি কোনো জেনারেশনের এভাবে ধরো ফর এক্সাম্পল এখন আমরা যারা আছি এদের লাইফ স্টোরি নিয়ে কোনো রিয়ারেন্স আসলো আর 40-50 বছর বয়সে, তখন কিন্তু তোমরা এখন এই যারা 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছে, তার মানে এটা কিন্তু তোমার এই কৈশোর জীবনের একটা পার্ট হিসেবে হিস্ট্রিতে চলে আসবে যে অমুক ব্যক্তি 14 বছর বা 15 বছর বয়সে গিয়ে কি করেছিলেন, এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছিলেন, আন্দোলন করেছিলেন, অথবা হচ্ছে গিয়ে স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্তির জন্য তিনি পঙ্গুত্ব বরণ করেছিলেন। এরকম অনেক কিছু আসবে, এই হিস্ট্রি গুলো আসবে। অর্থাৎ আমরা যেমন কাজী নজরুল ইসলামের কথা জানি যে কাজী নজরুল ইসলাম তার শৈশব বয়সী 19 বছর বয়সী তিনি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গিয়েছিলেন। তার মানে এটা কিন্তু তার শৈশব কালের, অর্থাৎ হচ্ছে গিয়ে তার বয়স্ককাল, যেটাকে আমরা বলি বয়স্ককাল বলতে হচ্ছে গিয়ে তার কৈশোর কালের, এটা কিন্তু তার একটা অর্জন। অর্থাৎ তিনি যখন পূর্ণাঙ্গ যৌবনে যখন পদার্পণ করেছেন তখন ওই সময়ের একটা অর্জন, দ্যাটস কল অ্যাডাল্টহুড। এবং সেই সাথে তার এডুকেশন, অনেকে শিক্ষা গ্রহণ করেছেন। তোমরা জানো যে অনেক লেখক বা কবি যারা ছিলেন তারা শিক্ষা গ্রহণ, একাডেমিক শিক্ষাটা গ্রহণ করতে পারেন নাই, আবার অনেকেই হায়ার ডিগ্রি অর্জন করেছেন। তার মানে আমরা সেগুলোর উপরে লেটুর দলে অসংখ্য ধন্যবাদ ইশরাত জাহান মিম, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এরপরে হচ্ছে তার পেশা বা বিয়ে, এরপরে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে কাজী নজরুল ইসলামের কথাই যদি বলি, কাজী নজরুল ইসলাম বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে তারপরে তিনি হচ্ছে গিয়ে ওশি ছেড়ে মসি ধরেছেন, অর্থাৎ হচ্ছে তিনি অস্ত্র ছেড়ে কলম ধরেছেন। এরপরে তিনি ভারতে প্রমীলা দেবীকে বিবাহ করেছিলেন। প্রমীলা দেবী হচ্ছে গিয়ে হিন্দু একজন মহিলা ছিল, বা তার সাথে খুব গভীর সম্পর্ক থাকার কারণে তিনি তাকেই বিয়ে করেছিলেন কাজী নজরুল ইসলাম। তাহলে তিনি অর্থাৎ কোনো একজন লেখক তার ম্যারিটাল লাইফে কার সাথে ইংগেজ ছিলেন, কার সাথে সংযুক্ত ছিলেন, এটাও কিন্তু ওই ব্যক্তির জীবনীর সাথে অনেক বেশি রিলেটেড, অনেক বেশি ইংগেজড। এবং তার পরবর্তী অ্যাক্টিভিটিস, তার পরবর্তী অ্যাচিভমেন্ট কিন্তু তার ম্যারিটাল লাইফ অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। অনেক লেখকের জীবনী এটা অনেক বেশি কি করেছে, প্রভাব ফেলেছে। তার মানে এই জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা 5 নম্বর অপশনে যেটা লিখবো পেশা এবং বিয়ে, তিনি প্রফেসর হিসেবে কি নিয়েছিলেন এবং তিনি কাকে বিয়ে করেছিলেন, তার ছেলে মেয়ে কয়টা ছিল। এরপরেই আসবে বিয়ে করার পরে যে তিনি এই পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য তিনি কতটুকু ভূমিকা পালন করেছেন। যেমন গতকালকে শেক্সপিয়ারের একটা কবিতা পড়তেছিলাম যে তিনি বলেছেন তার একটা সনেটের মধ্যে যে পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করতে হলে এই পৃথিবীতে ছেলে মেয়ে বা পৃথিবীর এই যে সৌন্দর্য মানুষ, এই মানুষের সংখ্যা কি করতে হবে, মানুষের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তার মানে কোনো একজন ব্যক্তি বিয়ে করলেন এবং বিয়ে করার পরে পৃথিবীকে সৌন্দর্য করার জন্য, পৃথিবীর সৌন্দর্য আরো বৃদ্ধি করানোর জন্য তিনি কয়জনকে পৃথিবীতে নিয়ে এসেছেন, এই অংশটা আসবে আমাদের কত নম্বরে, 6 নম্বরে। দেন 7 নম্বরে হচ্ছে গিয়ে এটা তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য করলেন, তিনি পৃথিবীতে কি রেখে দিলেন, তার অসাধারণ বা বিশেষ কাজ, এক্সট্রা অর্ডিনারি কৃতিত্ব আর কি ছিল, তার অ্যাচিভমেন্ট কি ছিল। তার মানে আমরা হচ্ছে গিয়ে ধরো আলফ্রেড নোবেলের কথা যখন বলি, তিনি যে ডাইনামাইটের কথা বলি, ডাইনামাইট থেকে যে নোবেল পুরস্কারটা যে আসছে, নোবেল পিস প্রাইজ বা নোবেল প্রাইজটা যে আসছে, এটা তার কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট বা ওয়ার্ক। এভাবে এক্সট্রা অর্ডিনারি বা অ্যাচিভমেন্টের কথা কোথায় আসবে, অর্থাৎ তার ছেলে মেয়ের পরে আসবে, অর্থাৎ তার প্রফেশনের পরে আসবে, যে প্রফেশনের পরে তিনি তার কর্মজীবনে গিয়ে কি কি অর্জন করেছেন, তার কি কি অর্জন ছিল, এটা আমরা অবশ্যই কি করব, এটা আমরা অবশ্যই লিখব। আপনারা কি কলেজে গিয়ে শিক্ষকদের সাথে কি হয়েছে, আই ডোন্ট নো হোয়াট আর ইউ ডুইং ম্যান, ক্লাসের মধ্যে আই ডোন্ট নো তোমরা কি করতেছো এগুলো,
দ্যাটস নট আ গুড ম্যানার। অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে এখন ইন্টার লেভেলে আছো, তার মানে অবশ্যই তোমরা ম্যানার শিখবে, তোমাদের মধ্যে ইকুইটি থাকবে, তোমাদের মধ্যে ম্যানার থাকবে, তোমরা সুন্দর করে কথা বলবে, তোমার মানে তোমার কথা বলার সৌন্দর্যই তোমাকে রিপ্রেজেন্ট করবে। সুতরাং তুমি এমন কোনো স্ল্যাং ইউজ করবে না, এমন কোনো ভাষা ইউজ করবে না যেটা ব্যক্তি তোমাকে কি করবে, ছোট করবে বা খাটো করবে। নিজের ব্যক্তিত্বকে অবশ্যই তোমার নিজেকে তৈরি করতে হবে, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে আরেকজনকে আকর্ষিত করতে হবে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না, আমি এই ক্লাসের মধ্যে এখন 82-84 জন দেখছে, প্রায় 100 জনের কাছাকাছি, আমি যদি একটা স্ল্যাং ব্যবহার করি বা একটু যদি খোঁচা দিয়ে কথা বলি তাহলে বোধহয় আমি ভাইরাল হয়ে যাব। বিষয়টা মোটেও এমন না। তোমাকে কিন্তু সবাই ভালো দিক থেকে নিচ্ছে না, বরং তোমাকে খারাপ ভাবে চিনতেছে। তার মানে দ্যাটস নট আ গুড ওয়ে ফর ইউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। আশা করি এটা বুঝতে পেরেছো। সুতরাং এই কাজটা কিন্তু করা যাবে না, এই কাজটা করবে না। যদি আমি এই বিষয়টা খেয়াল করি নাই, তোমরা হয়তো এরকম কিছু লিখতেছিলে। ডোন্ট ডু ইট। ওকে, এরপরে দেখো কি আসবে, 8 নম্বরে যেটা আসবে তার বৃদ্ধকাল, অর্থাৎ তার ওল্ড এজ আসবে। ওল্ড এজে এসে, যেমন আমরা যখন কাজী নজরুল ইসলামের কথাই যখন বলি, দেখো কাজী নজরুল ইসলাম 39 বছর বয়সে গিয়ে, 39 আর 49, 39 বছর মোস্ট প্রবাবলি, 39 বছর বয়সে গিয়ে তিনি কিন্তু তার কি হারিয়ে ফেলেন, তার কথা বলার যে সক্ষমতা, সে কথা বলার সক্ষমতাকে তিনি হারিয়ে ফেলেন। তার মানে তার কথা বলার সক্ষমতা যে হারিয়ে ফেলেছেন, এটা তার কিন্তু তার বয়সের, তার ওল্ড এজের বা তার মিডল এজের একটা প্রভাব। তার মানে ওল্ড এজ বা মিডল এজের কি কি প্রভাব থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু ওই ব্যক্তির বায়োগ্রাফির মধ্যে আসবে। এটা কিন্তু তুমি একেবারে শুরুতেও লিখবে না, একেবারে শেষেও লিখবে না, এটা কিন্তু মিডল পর্যায়ে থাকবে, অর্থাৎ ফিনিশিং পর্যায়ে একটু আগে থাকবে। দেন হচ্ছে গিয়ে তার মৃত্যু থাকবে, ওই লেখকের তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন, কখন মৃত্যুবরণ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে কেন মৃত্যুবরণ করেছেন, এই বিষয়গুলো থাকবে। এবং মৃত্যু পরবর্তী যে সম্মাননাগুলো দেয়া হয়েছে, মৃত্যু পরবর্তী সম্মাননাগুলোর কথা আসবে। এটা তোমরা খুব ভালো করে জানো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে, মানুষকে মূল্যায়ন করা হয় মরার পরে, অর্থাৎ মরার আগে কিন্তু তাকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, তাকে মূল্যায়ন করা হয় না। এটা যদিও এখন বর্তমান সময় হচ্ছে, বাট এটা আগে আরো কম ছিল, আগে খুব রেয়ার ছিল। মৃত্যু পরবর্তী সম্মাননা দেখা যায় যে একজন ব্যক্তি বেশি পেতেন। তাহলে এক্ষেত্রে তার মৃত্যু পরবর্তী যদি কোনো মূল্যায়ন, শ্রদ্ধা বা স্মরণ যদি থাকে, এগুলো সর্বশেষ আসবে। তাহলে দেখো, এই পার্ট থেকে আমি যে এখন যে পার্টটা আলোচনা করলাম, এটা থেকে যদি তুমি ভালো করে বুঝে থাকো, এটা থেকে তুমি যদি কনসেপ্টটা ক্যাচ করতে পারো, তাহলে মিনিমাম তুমি 10 থেকে 15টা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে এই বায়োগ্রাফি বেস যে রিয়ারেন্স গুলো আছে সেগুলো, উইদাউট এনি হ্যাসেল। অর্থাৎ তুমি জাস্ট প্যাসেজটা পড়বে, এই কনসেপ্টটা তোমার হাতে রাখবে বা খাতায় লিখে রাখবে পাশে, এরপরে তুমি সলভ করবে, দেখবে যে তোমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই কনসেপ্ট না থাকার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, যে কোন সেন্টেন্স আগে লিখবে, কোন সেন্টেন্সটা পরে লিখবে, তার গোল পাকায় ফেলে। অনেকেই দেখা যায়, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে জন্ম সাল এবং মৃত্যু সাল একই সাথে উপরের সেন্টেন্সে লিখে দেয়। আবার অনেকে মনে করে যেহেতু তাকে সম্মাননা দেওয়া হয়েছে, এটা ভালো একটা বিষয়, তার মানে এই অংশটা কোথায় দিয়ে দেয়, আবার উপরে দিয়ে দেয়, অর্থাৎ সাফেল করে ফেলে, সঠিকভাবে কি করতে পারে না, অ্যান্সার করতে পারে না। সুতরাং এই বিষয়গুলো তোমরা কি করবে না, এই সমস্যাগুলো তোমরা এই অংশটা ফলো করবে না। তাহলে এটাকে যদি আমি আরেকবার রিপিট করি, এরপরই তোমাদের জন্য আমি এই অংশের একটা প্র্যাকটিস নিয়ে যাব। দেখো, এক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি, প্রথমে আসবে নাম, উপাধি, পরিচয়। 2 নম্বরে আসবে জন্ম বা বংশ পরিচয়। 3 নম্বরে আসবে বাল্যকাল ও শিক্ষা, বয়হুড অ্যান্ড এডুকেশন। 4 নম্বরে আসবে বয়স্ককাল ও শিক্ষা, অ্যাডাল্টহুড অ্যান্ড এডুকেশন। 5 নম্বরে আসবে পেশা এবং বিয়ে, প্রফেশন অ্যান্ড ম্যারিজ। 6 নম্বরে আসবে স্লেমে, চিলড্রেন অন ইস্যু। দেন 7 নম্বরে অসাধারণ বা বিশেষ কাজ বা কৃতিত্ব, এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক অর অ্যাচিভমেন্ট। 8 নম্বরে আসবে বৃদ্ধাকাল। 9 নম্বরে আসবে মৃত্যু এবং 10 নম্বরে হচ্ছে মৃত্যু পরবর্তী তার কোনো ইভলিউশন আর কি, মৃত্যু পরবর্তী কোনো সম্মাননা। ওকে,
এর সাথে আমরা আরেকটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ঘটনা বা হিস্টোরিক্যাল রিয়ারেন্স এর সাথে এই অংশটা জড়িত, অর্থাৎ আমাদের ব্যক্তি কেন্দ্রিক যে রিয়ারেন্স আছে এটার সাথে প্লাস হিস্ট্রিটা অবশ্যই জড়িত। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, দেখো হিস্টোরিক্যাল রিয়ারেন্স গুলো যখন আমরা পড়বো এক্ষেত্রে হিস্টোরিক্যাল একটা সিকোয়েন্স বর্ণনা করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে সালগুলোকে ইন্টার কানেক্ট করতে হবে, সালগুলোকে কি করতে হবে, ইন্টার কানেক্টেড করতে হবে। আমরা যদি দেখি, ধরো বাংলাদেশের স্বাধীনতার কথা আমরা বর্ণনা করলাম, বাংলাদেশের স্বাধীনতার এই ইতিহাস শুরু হয়েছে কখন থেকে, 1947 থেকে, যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি প্রায় 200 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং শোষণের পরে। 1947 সালে স্বাধীনতা লাভ করার পরেই বাংলাদেশ তার পূর্ণাঙ্গ স্বাধীনতা কিন্তু অর্জন করতে পারে নাই, বাংলাদেশ আবার প্রতারিত হয়েছে, আমরা আবার প্রতারিত হয়েছি, যার জন্য এসে 1952 সালে আমাদের কি করতে হয়েছে, আবার ভাষা আন্দোলন করতে হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন হলো, আমরা ভাষার জন্য সংগ্রাম করলাম, আমরা আমাদের ভাষাকে ফিরে পেলাম, কিন্তু আমরা আমাদের অন্য অন্য অধিকারগুলোকে আবার ফিরে পাই নাই, যার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, 1966 সালে আবার এসে ঐতিহাসিক 6 দফার ঘোষণা দিতে হয়েছে। আবার 1969 সালে কি করতে হয়েছে, গণ অভ্যুত্থান করতে হয়েছে। আবার 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভের পরেও আবার আমরা কি করতে পারি নাই, পার্লামেন্ট বা সংসদ গঠন করতে পারি নাই, সেখানে গিয়ে আবার ঝামেলা হয়েছে। এরপরে 1971 সালে কি করেছি, আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু সেই স্বাধীনতাও আবার ফলপ্রসূ হয়ে ওঠে নাই এবং সর্বশেষ আমরা আবার কি করেছি, 2024 সালে এসে আন্দোলন করে আবার স্বাধীনতা অর্জন করলাম। তার মানে এই যে ঘটনাক্রম, এই ঘটনাক্রমটা আমরা কিভাবে বর্ণনা করলাম, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী বর্ণনা করলাম, অর্থাৎ একটা সিকোয়েন্স ওয়াইজ বর্ণনা করলাম। 1947, 52, 66, 69, 70, 71 এবং 2024। তাহলে কোন হিস্ট্রিক্যাল ঘটনাকে যখন আমরা বর্ণনা করব তখন এগুলোকে অবশ্যই সাল ওয়াইজ সিকোয়েন্স দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তোমার অ্যান্সারটা হবে সালের সিকোয়েন্স ওয়াইজ। সালগুলোকে যেই সালটা আগে আসে সেটাকে আগে রাখতে হবে, যেই সালটা পরে আসে সেটাকে পরে রাখতে হবে। আবার এই সালের মধ্যে তোমাকে ডেট গুলোর কথাও মাথায় রাখতে হবে, যেমন 1952 সালে জানুয়ারিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আগে আসবে, আবার ফেব্রুয়ারিতে যেটা ঘটেছে সেটা পরে আসবে, আবার মার্চে যেটা ঘটেছে সেটা আসবে কোথায়, ফেব্রুয়ারির পরে। তাহলে প্রথমে সালের সিকোয়েন্স মেনটেন করতে হবে, এরপরে হচ্ছে গিয়ে তোমার মান্থ এর সিকোয়েন্স মেনটেন করতে হবে, মান্থের পরে ডে এর সিকোয়েন্স মেনটেন করতে হবে। একই দিনের মধ্যে যদি আবার একাধিক ইভেন্ট থাকে তাহলে সকালের একটা ঘটনা, দুপুরের একটা ঘটনা, বিকালের একটা ঘটনা, এভাবে যেটাকে বলা হয় হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক বেস যে রিয়ারেন্স গুলো আছে সেগুলো আমরা কি করব, সাল প্রথমে, তারপরে মাস, তারপরে ডে, এরপরে টাইম, এই সিকোয়েন্স অনুযায়ী আমরা এটাকে কি করব, এটাকে আমরা ভাগ করব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভাবনা বা ভাব বা চিন্তামূলক ক্লিয়ারেন্স। ভাব বা চিন্তামূলক ক্লিয়ারেন্স কি, ভাব বা চিন্তামূলক ক্লিয়ারেন্স গুলো হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল, যেগুলোর ডেফিনিশন থাকে, যেগুলো আন্ডারস্ট্যান্ড করতে হয়, বুঝতে হয়, অথবা যেগুলোর মধ্যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে উপস্থাপন করা হয় এমন একটা বিষয়। তাহলে এক্ষেত্রে প্রথমে কি আসবে, প্রথমে আসবে বিষয়ের সূচনা, অর্থাৎ ইন্ট্রোডাকশন আসবে। কোনো একটা বস্তু, যেমন ফর এক্সাম্পল আমরা ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি, তার মানে প্রথমে ক্যারেক্টারের ডেফিনেশন আসবে। অথবা ধরো আমরা ড্রাগ এডিকশন নিয়ে কথা বলতেছি, তার মানে প্রথমে ড্রাগ এডিকশন কি এই বিষয়টার ডেফিনেশন আসবে, অর্থাৎ বিষয়টার সূচনা আসবে, দেন এটা ডেফিনেশন আসবে, অর্থাৎ এর ডেফিনেশন আর নেচার আসবে, দেন হচ্ছে এর গুড সাইডস গুলো কি এগুলো আসবে, দেন ভালো দিকগুলোর উদাহরণ আসবে, থার্ড ফিফথ নম্বরে হচ্ছে গিয়ে ব্যাড সাইডস গুলো আসবে, খারাপ দিকগুলোর দৃষ্টান্ত বা উদাহরণ আসবে, খারাপ দিকগুলো থেকে সমস্যার সমাধান আসবে এবং সমাপ্তি আসবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা সিকোয়েন্সটা কি দেখলাম, সিকোয়েন্সটা দেখলাম যে প্রথমে কোনো একটা বিষয় ইন্ট্রো আসবে, এটা ডেফিনেশন আসবে, ভালো দিক আসবে, ভালো দিকগুলোর উদাহরণ আসবে, খারাপ দিক আসবে, খারাপ দিকগুলোর উদাহরণ আসবে, এবং ওভারঅল এটা থেকে পরিত্রাণের উপায়ের কথা বর্ণনা করা হবে এবং সর্বশেষ সমাপ্তি আসবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ভাবনা বা চিন্তামূলক রিয়ারেন্স গুলোকে সঠিকভাবে অ্যান্সার করব।
তাহলে এরপরে আমরা আমাদের প্র্যাকটিস পার্টে একেবারে চলে আসি। তোমরা যদি এটা বুঝে থাকো যে রিয়ারেন্স কিভাবে লিখতে হবে, এটার ক্ষেত্রে একটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবা এই বিষয়টা একটু তোমরা অবশ্যই মাথায় রাখবা, খেয়াল করবা। সেটা হচ্ছে প্রথমে আমরা কি লিখবো, আমরা পেপারে লিখলাম ধরো ফর এক্সাম্পল অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ধরো এটা আমাদের 7 এ আছে, আমরা লিখলাম 7। এরপরে এভাবে একটা বক্স করব, অর্থাৎ এই বক্সের মধ্যে টোটাল 10টা ভাগ থাকবে, 10টা পার্ট করে ফেলবো, 1 2 3 4 দুইটা লেয়ারে ভাগ করে 10টা নাম্বারে বক্সিং করে ফেলবো। এরপরে ধরো 1 নম্বরে আমি পুরো প্যাসেজটা পড়লাম, পড়ার পরে অ্যান্সার গুলোকে আমি মোটামুটি আইডেন্টিফাই করে ফেললাম কোনটা হবে। কোশ্চেনের পাশে পেন্সিল দিয়ে ছোট করে প্রথমে তুমি মার্ক করে নিতে পারো কোনটার পরে কোনটা হবে। এরপরে ধরো প্রথমে লিখলা এফ নাম্বার হবে, এরপরে লিখলা আই নাম্বার হবে, এরপরে লিখলে এ নাম্বার হবে, এরপরে সি হবে, এরপরে বি হবে, এরপরে ডি হবে, এরপরে ই হবে। এভাবে করে টোটাল তুমি 10টা তুমি লিখলা যে কোনটার পরে কোনটা হবে, এবং কোনটা বাকি গেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এইচ আই। আচ্ছা ধরো এভাবে আমি 10টা লিখলাম, 10টা লেখার পরে এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে এই যে 10টা লিখলাম এই 10টাকে একটা প্যারাগ্রাফ আকারে নিচে লিখে দিতে হবে। এরপর থেকে পুরো 10টা দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বা ভয়ঙ্কর যে বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ফর এক্সাম্পল তুমি এফ নাম্বার ঠিক আছে, আই নাম্বার ঠিক আছে, এ নাম্বার ঠিক আছে, 1 2 3 ঠিক আছে, 4 নম্বরে এসে কি করলাম, ধরো এই সি নাম্বারটা হবে হচ্ছে গিয়ে 6-এর জায়গায়, আর 6-এর জায়গায় যেটা আছে এটা হবে 4-এর জায়গায়। তার মানে তুমি এখানে এসে 4 নম্বরের সিকোয়েন্স ব্রেক করছো। তার মানে এই 4 6 এখানে তোমার এই 5টাও কিন্তু হয়েছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু ঝামেলা যেটা হবে ইন্টারের ক্ষেত্রে তুমি এই 4 থেকে ভুল অ্যান্সার করেছো একটা, তার মানে এই 4-এর পরে পুরোটাই কাটা যাবে, পুরোটার জন্য আর তুমি কোনো নাম্বার পাবে না। অর্থাৎ তোমার যেই অংশ থেকে সিকোয়েন্স ব্রেক হবে, এরপর থেকে পুরোটা কাটা যাবে। এরপরে যদি কোনো একটা হয়েও থাকে, যেমন এখানে আমাদের এসএসসি তে যেটা ছিল, এখানে আমার 2 নাম্বার কাটা যাবে, যেহেতু আমি 4-এর জায়গায় 6 লিখছি, 6-এর জায়গায় 4 লিখছি, তার মানে 4 আর 6 কাটা গেল। কিন্তু ইন্টারের ক্ষেত্রে তুমি যেখান থেকে সিকোয়েন্স ব্রেক করবা এখান থেকে পুরোটা কাটা যাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তুমি কত পাইলা, অর্থাৎ মার্কস কত পাইলা, অ্যান্সার 10-এ করলা বাট মার্কস পাইলা 10-এর মধ্যে মাত্র 3, এখান থেকে সিকোয়েন্স ব্রেক করার কারণে। তার মানে এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, অর্থাৎ তুমি যদি খুব মনোযোগ সহকারে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পুরো নাম্বারটা চলে যাওয়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। সুতরাং স্যার ক্লাস কতক্ষণ হবে, আর অল্প কিছুক্ষণ সময় হবে স্যার ক্লাস। ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। আর সিকোয়েন্স মেনটেনের জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো বাসায় বসে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যে বই থেকে পড়বে সেই বইটা একটু দেখে কিনবে, যাতে প্রত্যেকটা রিয়ারেন্সের নিচে পুরো রিয়ারেন্সের বাংলা অর্থটা দেয়া থাকে বা লেখা থাকে। অর্থাৎ তুমি যে বইটা থেকে পড়বে সেই বইয়ের মধ্যে রিয়ারেন্সের নিচে অর্থাৎ অ্যান্সারের পরে পুরো প্যাসেজের বাংলা অর্থটা প্যারাগ্রাফ আকারে দেয়া থাকবে। তাহলে তুমি যদি প্যারাগ্রাফ আকারে পুরো বাংলা অর্থটা একবার পড়ে নাও তাহলে কিন্তু পুরো গল্পটা মনে রাখা তোমার জন্য আরো বেশি সহজ হবে এবং বাংলাটা বোঝাও সহজ হবে। কিছু কিছু বইতে শুধু রিয়ারেন্স দেয়া আছে, অ্যান্সার দেয়া আছে, বাট বাংলা অর্থটা দেয়া নাই। এটা কিন্তু অনেকের জন্য অনেক বেশি কষ্টসাধ্য, আর বিশেষ করে যারা তোমরা একটু ইংলিশে দুর্বল মনে করো তাদের জন্য কিন্তু আরো বেশি কঠিন হয়ে যায়। সুতরাং তোমাদের জন্য পরামর্শ কি থাকবে, যেই বইতে বাংলা অর্থ দেয়া আছে ওই বাংলা অর্থ বইয়ে বাংলা অর্থটা পড়ে তারপর রিয়ারেন্স করার চেষ্টা করবে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো 3-4 বার প্র্যাকটিস করবে। তাহলে লেটস গো, আমরা একটা প্র্যাকটিস করি, দেখি আসলে আমরা পারি কিনা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম। এটাই হচ্ছে গিয়ে এখানের কাজী নজরুল ইসলামের এখানে একটা রিয়ারেন্স দেয়া আছে যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমরা দেখি এটার সঠিক অ্যান্সার করতে পারো কিনা, আমি এটা দেখি। এখানে টোটাল 10টা রিয়ারেন্স দেয়া আছে, তোমাদের জন্য টাইম হচ্ছে 5 মিনিট। তোমরা 5 মিনিটের মধ্যে এটা পুরো রিয়ারেন্সটার অ্যান্সার কি হবে বই না দেখে
কোনো জায়গায় অ্যান্সার না দেখে তোমরা জাস্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবে। তোমরা 63 জন দেখছো, মানে আমি আশা করতেছি আমি 63টা অ্যান্সার পাবো। সুতরাং তোমাদের কাজ হবে এখানের এই রিয়ারেন্সটার, এটা প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা মিনিমাম 3বার এসেছে, আরো আসতে পারে কাজী নজরুল ইসলামের এই রিয়ারেন্সটা। সুতরাং তোমরা এই রিয়ারেন্সটার অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের জন্য সময় হচ্ছে 5 মিনিটস। এখন থেকে 5 মিনিটস টাইম, তোমরা 5 মিনিটস এর মধ্যে এই রিয়ারেন্সটা পড়ে, অর্থাৎ আমরা যে নিয়মগুলো আলোচনা করেছি এই আলোকে অ্যান্সার করবে। তাহলে এখনই আমরা সমস্যার সমাধান করব। স্যার আমার ইংরেজিতে 50-এর উপরে উঠে না, তার মানে 50-এর উপরে কেন উঠে না, তোমাকে আগে কেনটা খুঁজে বের করতে হবে, যে তোমার আসলে দুর্বলতাটা কোথায়, তুমি কোন জায়গায় ভুল অ্যান্সার করো, এই বিষয়গুলো আগে খুঁজে বের করতে হবে, এরপরে তোমার সমস্যাগুলোর জায়গায় কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আচ্ছা, এরকম বইয়ের নাম তোমরা হচ্ছে কি, আমি যতটুকু দেখেছি নবদূতের মধ্যে আছে, নবদূতের মধ্যে এভাবে বাংলা অর্থ দেয়া আছে। এখন নবদূতের 2টা বই, একটা হচ্ছে তোমার নবদূতের ওরা যেটা বের করে, এটাকে কি বলে, কোশ্চেন ব্যাংক, অর্থাৎ মডেল টেস্ট আর মডেল কোশ্চেন বের করে, সম্ভবত এটার মধ্যে দেয়া থাকে আর গাইডের মধ্যে দেয়া থাকে, কোনটার মধ্যে দেয়া থাকে আমার ঠিক মনে নেই। তোমরা একটু নবদূতের কোনটার মধ্যে বাংলা অর্থ সহ রিয়ারেন্স দেওয়া আছে এটা একটু বাজার থেকে দেখে কিনতে পারো, অথবা অন্য পাবলিকেশনস এর বইও দেখতে পারো, যেমন রয়্যাল আছে, অথবা হচ্ছে পাঞ্জেরি আছে, লেকচার আছে। তোমরা এগুলো একটু দেখো, মানে দেখে কিনবা। বিশেষ করে তোমরা একটু খেয়াল করবা রিয়ারেন্স, তারপরে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এগুলোর বাংলা অর্থ দেয়া আছে কোন বইয়ের মধ্যে, অর্থাৎ এই প্যাসেজ গুলোর বাংলা অর্থ দেয়া আছে কোন বইগুলোর মধ্যে, ওই বইগুলো থেকে তোমরা কিনবা আর কি, দেখে কিনবা, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা স্যার, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নুসরাত জাহান তোমাকে যেটা করতে হবে, অফিসের আমাদের ফেসবুক পেজই দেখবা যে তোমার, অথবা এই এই ক্লাসের কমেন্ট বক্সই দেখো, আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তুমি যুক্ত হতে পারবা। অথবা যদি কোথাও খুঁজে না পাও, এই পেজে তুমি মেসেঞ্জারে নক দিতে পারো, তোমাকে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবেন। তাহলে আমি আর কথা না বলি, তোমাদের ডিস্টার্ব হতে পারে, 5 মিনিট সময়, তোমরা অ্যান্সার করে দাও।
তাহলে তোমরা সঠিক অ্যান্সার কারা দিচ্ছ? আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক অ্যান্সার করেছো। সঠিক অ্যান্সার বলতে অনেকেই অ্যান্সার আমাকে অলরেডি দিয়েছো। আয়াত অ্যান্সার দিয়েছো, মিথিলা আক্তার অ্যান্সার দিয়েছো, পাপড়ি অ্যান্সার দিয়েছো। স্যার অ্যান্সার করছি। দেন হচ্ছে গিয়ে ওকে তানিশা আক্তার অ্যান্সার দিয়েছো। দেন হচ্ছে সাবিয়া তসলিম। স্যার আপনাদের মনে হয় নেট সমস্যা। আচ্ছা, নেট তো অন্যদের সমস্যা হচ্ছে না। মিথিলা আক্তার অ্যান্সার দিয়েছো। দেন নাজমুন নাহার ঋতু অ্যান্সার করেছো। এমডি রফিকুল ইসলাম অ্যান্সার করেছো। আরো যারা অ্যান্সার করোনি খুব দ্রুত অ্যান্সার করো। আমি অ্যাটলিস্ট মিনিমাম এখান থেকে 50টা অ্যান্সার প্রত্যাশা করছি, যে আমি মিনিমাম এখান থেকে 50টা অ্যান্সার পাবো। সুতরাং তোমরা যারা দেখছো সবাই অ্যান্সার করবে, আশা করি সবাই অ্যান্সার করবে। খুব দ্রুত অ্যান্সার করে ফেলো, খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার প্রত্যাশা করছি। যারা ক্লাসটা দেখছো সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখবো যে কারা সঠিক অ্যান্সার করেছে আজকে দিনের মধ্যে, অর্থাৎ আজকের এই ক্লাসটা শেষে কে সর্বোচ্চ নাম্বারটা পায়, অর্থাৎ দ্য টপার অফ দ্য ক্লাস কে হয়, আমরা এটা দেখবো। দেন হচ্ছে সাদিয়া আক্তার অ্যান্সার করেছো, নিশা অ্যান্সার করেছো। দেন সুদীপ করেছি বাট সাবমিট করব না, কেন সাবমিট করবো না? দেন হচ্ছে গিয়ে পাপড়ি করেছো, নাজমুন নাহার, ঋতু অ্যান্সার করেছো। দেন হচ্ছে কবির অ্যান্সার করেছো। দেন রুকাইয়া আক্তার অ্যান্সার করেছো, অসংখ্য ধন্যবাদ রুকাইয়া। আরো কারা আছো এখনো অ্যান্সার করোনি? স্যার অ্যান্সার আয়াত অ্যান্সার করেছো, হ্যাঁ অ্যান্সার দেখেছি। তাহলে যারা অ্যান্সার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো যারা অ্যান্সার করোনি খুব দ্রুত অ্যান্সারটা করে দাও, আরো দ্রুত অ্যান্সারটা করো। আচ্ছা, তাহলে আমরা কি করি, অ্যান্সারটা এবার চেক করি। তাহলে তোমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নিবে কাদের অ্যান্সারটা হয়েছে, এবং আমি তোমাদেরকে যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুযায়ী কি করবে, সেই নিয়ম অনুযায়ী অ্যান্সারটা মিলাবে। অ্যান্সার মিলানোর নিয়মটা কি ছিল? অ্যান্সার মিলানোর নিয়মটা ছিল যে তোমার যেখান থেকে সিকোয়েন্স ব্রেক হবে, তোমার যেখান থেকে সিকোয়েন্স ব্রেক হবে সেখান থেকে কিন্তু তোমার অ্যান্সারটা কাটা যাবে, সেখান থেকে পূর্ণাঙ্গ নাম্বারটা কাটা যাবে। যদি তোমার 6 থেকে সিকোয়েন্স ব্রেক হয় 6 থেকে পুরো নাম্বারটা কাটা যাবে। যদি তোমার 4 থেকে সিকোয়েন্স ব্রেক হয় 4 থেকে কাটা যাবে। যদি 1 থেকে ব্রেক হয় 1 থেকে কাটা যাবে। অর্থাৎ যেখান থেকে তোমার সিকোয়েন্সটা ব্রেক হবে সেখান থেকে তোমার অ্যান্সারটা কাটা যাবে। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা দেখার আগে দেখো প্রথমে একটু বাংলা অর্থটা দেখি। আমরা যে নিয়মটা পড়েছি সেই নিয়ম অনুযায়ী এটাকে একটু সাজিয়ে নিই যে এটা আসলে আমাদের নিয়ম অনুযায়ী আছে কিনা। দেখো প্রথমেই কি বলা হয়েছে, যে কাজী নজরুল ইসলাম 1899 সালের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার মানে 1 নম্বরে কাজী নজরুল ইসলামের পরিচয়ের কথা বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে তার শৈশবকালের কথা বলা হয়েছে। 8 বছর বয়সে তিনি তার বাবাকে হারান, এটা তার একেবারে শৈশব বয়সের কথা বলা হয়েছে। এবং 11 বছর বয়সে তার কাব্য প্রতিভা দেখিয়েছেন। তার মানে শৈশবে দুটো বিষয় ঘটেছে, তার বাবাকে হারিয়েছেন, তিনি হচ্ছেন গিয়ে আমাদের দুঃখু মিয়া হয়ে গিয়েছেন, এবং ওই 11 বছর বয়সী যে তিনি একজন অসাধারণ ব্যক্তি হতে যাচ্ছেন সেই প্রতিভার বিকাশ ঘটেছে। এরপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে যে 19 বছর বয়সে তিনি প্রথম বিশ্বযুদ্ধের সাধারণ সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন। এটা হচ্ছে তার 3 নম্বর কন্ট্রিবিউশন। এটা হচ্ছে তার অ্যাডাল্টহুড বা টিন এজে গিয়ে তিনি এই বিষয়টা করেছেন।
টিনেজে গিয়ে তিনি কি করেছেন, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন। 4 নম্বরে যেটা করেছেন, বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে অর্থাৎ তিনি ওশি ছেড়ে মসি ধরেন, অর্থাৎ তিনি অস্ত্র ছেড়ে কি ধরেন, অস্ত্র ছেড়ে কলম ধরেন, এবং তিনি অসংখ্য 5 নম্বরে কি এসেছে, 5 নম্বরে এসেছে তিনি অসংখ্য গল্প, কবিতা, গান, গজল, ছোট গল্প প্রভৃতি রচনা করেন। দেন 6 নম্বরে কি আসছে, 6 নম্বরে এসেছে যে 1924 সালে তিনি কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন, এবং 7 নম্বরে 1942 সালে 1942-তে তিনি নির্মম ব্যাধিতে ভুগেছিলেন এবং জীবনে পক্ষপাত বা পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন, অর্থাৎ তিনি তার বাকশক্তি হারান কত সালে, 1942 সালে। এরপরে 8 নম্বরে কি এসেছে, 8 নম্বরে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং 1972 সালে কলকাতা থেকে তাকে বাংলাদেশে ঢাকায় আনা হয়। এরপরে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে জাতীয় কবি ঘোষণা দেওয়া হয় এবং 1976 সালে 29 আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এখানে দুটো বিষয় যদি আমরা একটু খেয়াল করি, প্রথমত হচ্ছে আমরা বায়োগ্রাফির যে সিকোয়েন্স, প্রথমে পরিচয়, তারপরে শৈশবকাল, কৈশোরকালের পরে তার প্রতিভার বিকাশ, তিনি কর্মজীবন হিসেবে কি বেছে নিয়েছেন, লেখালেখি বেছে নিয়েছেন, সে বিষয়টা, তার বার্ধক্য জীবনে এসে তিনি পক্ষঘাতগ্রস্ত ছিলেন, এই বিষয়টা এসেছে। বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে তাকে জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাকে সমাহিত করা হয়েছে, এটা এসেছে এক। 2 নম্বরে আবার যদি দেখি, আমরা সালের একটা সিকোয়েন্স পাই। দেখো, প্রথমে আসছে 1899 সাল, এরপরে এসেছে 1924 সাল, এরপরে এসেছে 1942 সাল, এরপরে এসেছে 1971 সাল এবং সর্বশেষ আসছে 1976 সাল। তার মানে সালেরও একটা কি মেনটেন করেছি আমরা, সিকোয়েন্স মেনটেন করেছি। তাহলে আমরা অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা হচ্ছে এই। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও এই 10টা অ্যান্সারের মধ্যে কার কয়টা অ্যান্সার হয়েছে। জাফর মিয়া বলেছো স্যার অ্যান্সারটা বলেন, এই যে অ্যান্সারটা এখনই বলে দিলাম। তাহলে বলো এখানে এই 10টার মধ্যে কার কয়টা অ্যান্সার হয়েছে। ধরো এটাই তোমার পরীক্ষার হলে চলে আসলো, পরীক্ষা এক্সামে তুমি এটাই দিয়ে আসলে, এক্ষেত্রে তুমি কত নাম্বার পেয়েছো, বা ওভারঅল প্রিপারেশনের পরে গিয়ে পরীক্ষা দিয়ে তুমি কত নাম্বার পেয়েছো, তোমার 10-এর মধ্যে কত হয়েছে, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। নিজের মূল্যায়নটা এবার একটু নিজে করো যে 10-এর মধ্যে কত পেয়েছো তুমি। এবং আজকে হু ইজ দ্য টপার অফ দ্য ক্লাস, দ্য টপার অফ দ্য ক্লাসকে আমরা এটা দেখতে চাই, কয়জন টপার্স আছে আজকে ক্লাসে, টপার্স অর দ্য টপার্স অফ দ্য ক্লাস, দ্য টপার্স অফ দ্য ক্লাস, আজকের ক্লাসে টপার কারা, দ্য টপার্স অফ দ্য ক্লাস, দ্য টপার্স অফ দ্য ক্লাস, আজকের ক্লাসে টপার কারা, বা আজকের ক্লাসে টপার্স কে। ওকে, 10-এ আমি দেখতে পাচ্ছি তানিশা আক্তার বলেছো স্যার 10-এ 10 পেয়েছি, কনগ্রাচুলেশন তানিশা, দ্য টপার অফ দ্য ক্লাস পেয়ে গিয়েছি আমরা অলরেডি। দেন আমিন বলেছো 3 হয়েছে, ভুলো না আমায়, তুমি 3 পেয়েছো। সিফাত ইসলাম 7 পেয়েছো, নট ব্যাড। দেন জাফর মিয়া পেয়েছো, স্যার আমার সব হয়েছে, জাফর মিয়া দ্য টপার অফ দ্য ক্লাস, কনগ্রাচুলেশন জাফর। দেন আয়াত অনেকবার বলেছো স্যার অ্যান্সার করেছি 10-এ 9 পেয়েছো, তার মানে তোমার কি লাস্টেরটা ভুল হয়েছে, অর্থাৎ লাস্ট থেকে কি একটা ভুল হয়েছে, অর্থাৎ এখান থেকে কি একটা ভুল হয়েছে, এই সিকোয়েন্সটা কি তোমার মিস হয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানাও। জাস্ট তুমি এখানে এসে কি ভুলটা করেছো, 10-এ 9 হওয়ার কথা না, কারণ ভুল হলে কয়টা হবে, 2টা হবে, 10-এ 8 হওয়ার কথা, এখানে বিজন নাম্বার হওয়ার কথা, আই ডোন্ট নো। দেন মিথিলা আক্তার বলেছো আলহামদুলিল্লাহ 10-এ 10 হয়েছে, কনগ্রাচুলেশন মিথিলা। দেন সাইমা আক্তার তমা বলেছো 8, অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন তমা, বাট আর একটু ভালো করতে হবে। সিফাত বলেছো 7, জাফর মোল্লা আলহামদুলিল্লাহ 10টাই হয়েছে, কনগ্রাচুলেশন জাফর। দেন কাবির বলেছো 10-এ 9 মানে তোমার কোনটা ভুল হয়েছে এটা একটু কমেন্ট করে জানাবে। দেন মিহি বলেছো 7। দেন হচ্ছে গিয়ে আমাদের সাথে আর কে যুক্ত আছে আমাদের সাথে, আর লাস্টে হচ্ছে গিয়ে কে বলেছো যেন, আই ডোন্ট নো, আমি দেখি নাই এটা কে ছিল, এটা হচ্ছে গিয়ে আমাদের ছিল রুকাইয়া আক্তার, 10-এ 10 পেয়েছো, কনগ্রাচুলেশন রুকাইয়া। সিফাত ইসলাম লাস্ট 3টা ভুল হয়েছে, স্যার আমি ক্লাসের লেকচারে আছি কিছু বুঝতেছি না, লেট করে আসছি, আমরা এখন
রিয়ারেন্স নিয়ে আলোচনা করতেছি, নুসরাত জাহান রিয়ারেন্স নিয়ে আলোচনা করতেছি, সুতরাং তুমি এটা বুঝবে। ওকে, দেন হচ্ছে গিয়ে আমার 3টা ভুল হয়েছে। সজীব ইসলাম আলহামদুলিল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, আমরা যে বিষয়টা আজকে করলাম সেটা হচ্ছে রিয়ারেন্স অ্যান্সার করার নিয়মটা শিখলাম, এবং আমরা রিয়ারেন্সের উপরে কিন্তু একটা পরীক্ষা নিয়েছি, এবং তুমি কিন্তু এটা বুঝতে পেরেছো যে তুমি যদি সিকোয়েন্স মেনটেন করে অর্থ বুঝে বুঝে তারপর যদি করতে পারো তাহলে কিন্তু তোমার সঠিক অ্যান্সার হবে, অবশ্যই হবে। দেন আসিফ বলেছো 10-এ 8, এসকে সাজনা বলেছো, এসকে সাজনা বলেছো 4টা হয়েছে। তার মানে যাদের কম হয়েছে, মিনিমাম যাদের 6টার নিচে হয়েছে অথবা 5টার নিচে হয়েছে তাদেরকে কিন্তু আরো বেশি অ্যাটেন্টিভ হতে হবে, আরো বেশি মনোযোগী হতে হবে। প্লাস হচ্ছে আজকে ক্লাসের এই যে প্রথম পার্টে যে লেকচার গুলো ছিল, যে বাংলা লেখাগুলো ছিল, এগুলো খাতায় নোট করে ফেলতে হবে। সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অবশ্যই কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে রিয়ারেন্সে ভালো করার জন্য দুটো পরামর্শ দেওয়ার আগে আজকের ক্লাসে যারা খুব মনোযোগ দিয়ে করেছো এবং যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে আবারও কনগ্রেচুলেশনস এন্ড কনগ্রেচুলেশনস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, রিয়ারেন্স ভালো পারার জন্য 1 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে পড়ালেখার, সেই ক্লাসগুলো যদি নিয়মিত করো তাহলে ইনশাল্লাহ আমরা তো ক্লাসের মধ্যে আলোচনা করে তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে কি করতে হবে, ক্লাসগুলো রেগুলারলি কন্টিনিউ করতে হবে। 2 নম্বর যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন রিয়ারেন্সের জন্য প্রিভিয়াস কোশ্চেন মিনিমাম 2024 সাল থেকে 2016 সাল পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ারের রিয়ারেন্স গুলো আসছে সবগুলো রিয়ারেন্স মিনিমাম 3বার পড়তে হবে। কয়বার পড়তে হবে? মিনিমাম 3বার সলভ করতে হবে, মিনিমাম 3বার সলভ করতে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো 2024 থেকে 2016 পর্যন্ত কয়বার সলভ করব? 3বার সলভ করব। এখন কিভাবে সলভ করব? 2 নম্বরে হচ্ছে গিয়ে রিয়ারেন্স গুলো আমরা বাংলা অর্থ সহ পড়ব। কি অর্থ সহ পড়ব? বাংলা অর্থ সহ পড়ব, বাংলা অর্থ সহ গল্প আকারে এটাকে মনে রাখবো, তাহলে রিয়ারেন্স গুলো আমার মনে থাকবে। থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি এটা পড়ার পরে নিজে নিজে আবার অ্যান্সার করবে, না দেখে দেখে যে তোমার হয় কিনা। অ্যান্ড ফোর্থ, সর্বশেষ, তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে রিয়ারেন্সে যদি আমি পূর্ণাঙ্গ নাম্বার পেতে চাই তার মানে একেবারে নিখুঁত ভাবে সব পারতে হবে। যদি একটা সিকোয়েন্স ব্রেক হয়ে যায় তাহলে আমার ফুল নাম্বার কিন্তু কাটা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট নিয়ে আর আলোচনা করব না, নেক্সট ক্লাসে আবার আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব এবং ফ্লো চার্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মিনিমাম 10 বার করেছি। অসংখ্য ধন্যবাদ জাফর মিয়া, তাহলে তুমি খুব ভালো কাজ করেছো ইনশাআল্লাহ। তাহলে তো ইংলিশে অনেক ভালো করবে এবং A+ তো ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। তাহলে আজকে আর ফ্লো চার্টে ক্লাস নিব না, আজকের ক্লাসটা অনেক বেশি অলরেডি লেন্দি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।